নির্বাচনের ফলাফল যখন আসে তখন আমরা সাধারণত বড় বড় শিরোনাম দেখি, কিন্তু আসল গল্পটা, আসল কারণটা প্রায় সেই সংখ্যার গভীরে লুকিয়ে থাকে মানুষের রোজকার জীবনে। আজ আমরা ঠিক সেটাই করতে চলেছি। আমরা ইসলামপুরের গভীরে ডুব দেব। ডেটা বিশ্লেষণ করে আমরা শুধু মানুষের রায় বোঝার চেষ্টা করব না, বরং সেই বোঝা থেকে সাধারণ মানুষের জন্য জনকেন্দ্রিক রাজনীতির একটা পরিষ্কার দিশা বা রূপরেখা তৈরি করব। দেখুন, কোনো জায়গার অঙ্কটা বোঝার আগে আমার মনে হয় সেখানকার মাটি, মানুষ আর তাদের প্রতিদিনের লড়াইগুলোকে বোঝা খুব জরুরি। আমরা কথা বলছি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা কেন্দ্র নিয়ে। এখানকার রাজনৈতিক ছবিটা যদি সত্যিই বুঝতে হয়, তাহলে প্রথমে আমাদের এখানকার বাস্তব পরিস্থিতিটা বুঝতে হবে। চলুন তাহলে শুরু করা যাক ইসলামপুরের মাটির স্পন্দন দিয়ে। এখানকার বাস্তব পরিস্থিতিটা ঠিক কি, সেটা না বুঝলে সংখ্যাগুলো কিন্তু শুধুই সংখ্যা থেকে যাবে, তার কোনো অর্থ থাকবে না। ইসলামপুরের রাজনীতির সমীকরণ বুঝতে হলে সবার আগে এখানকার জনসংখ্যার বিন্যাসটা দেখতে হবে। দেখুন, এখানকার জনসংখ্যার প্রায় ৭২% হলেন মুসলিম। এই যে একটা বিপুল সংখ্যাগরিষ্ঠতা, এটাই স্বাভাবিকভাবে এখানকার রাজনৈতিক চালচিত্রকে অনেকটাই নিয়ন্ত্রণ করে। এবার একটু ভেতরের ছবিটা দেখি, এখানকার আর্থসামাজিক বাস্তবতা। ইসলামপুর কিন্তু ১০০% একটা গ্রামীণ এলাকা। এখানে প্রায় ১৭% তফসিলি জাতিভুক্ত মানুষ বাস করেন। কিন্তু যেটা সবচেয়ে চিন্তার বিষয় তা হলো এখানকার সামগ্রিক নিরক্ষরতার হার, যা প্রায় ৫৩৫%। আর মহিলাদের মধ্যে সাক্ষরতার হার তো আরও কম, মাত্র ৩৬.৮%। জনসংখ্যার প্রায় ২৮% মানুষই কৃষি শ্রমিক। এই সব পরিসংখ্যান মিলিয়ে যে ছবিটা তৈরি হয়, তাতে এটা স্পষ্ট যে উন্নয়ন আর জীবিকার প্রশ্নই এখানকার ভোটারদের কাছে সবচেয়ে বড় ইস্যু। আর এই সব ইস্যুর মধ্যে এখানকার মানুষের সবচেয়ে বড় অভিযোগটা হলো পরিকাঠামো নিয়ে, বিশেষ করে একটা রাস্তা, যা এখানকার মানুষের কাছে শুধু একটা রাস্তা নয়, এটা তাদের জীবনরেখা। এই কথাটা খুব মন দিয়ে দেখুন। ৩৪ নম্বর জাতীয় সড়কের অবস্থা এতটাই খারাপ যে তা এখানকার ব্যবসা বাণিজ্যের ওপর সরাসরি প্রভাব ফেলছে। মালদার আম হোক বা অন্য কোনো ফসল, ভাঙা রাস্তার কারণে পরিবহনে ম্যাসিভ সমস্যা হয়। আর এর ক্ষতিটা কাকে ভোগ করতে হয়? সাধারণ ব্যবসায়ী আর কৃষকদের। মানে এটা শুধু যাতায়াতের সমস্যা নয়, এটা সরাসরি পেটের প্রশ্ন। তো এই প্রেক্ষাপটে সংখ্যাগুলো আমাদের ঠিক কি বলছে? চলুন একটু গভীরে গিয়ে দেখি ২০২১ সালের ফলাফলের পেছনে থাকা ৩টে প্রধান সংকেত কি ছিল। এই সংখ্যাটার দিকে তাকান, +২৪.৩৯%। ভাবা যায় ২০১৬ থেকে ২০২১ এই ৫ বছরে বিজেপির ভোট শেয়ারে এই অবিশ্বাস্য বৃদ্ধি ঘটেছে। এটা কোনো সাধারণ পরিবর্তন নয়, এটা একটা রাজনৈতিক ঝড়। এই স্লাইডটা যা দেখাচ্ছে তাকে এক কথায় বলা যায় একটা রাজনৈতিক ভূমিকম্প। ২০১৬ সালে বিজেপির ভোট ছিল মাত্র ১২.৫%-এর কাছাকাছি, যা ২০২১-এ বেড়ে দাঁড়ালো প্রায় ৩৭%, মানে প্রায় ৩ গুণ বৃদ্ধি। প্রশ্ন হল, এই ভোটটা এলো কোথা থেকে? উত্তরটা পরিষ্কার, মূলত কংগ্রেসের ভেঙে যাওয়া ভোট ব্যাংক থেকে, যারা ২০১৬ সালে প্রায় ৪৪% ভোট পেয়েছিল। আর সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? এত বড় একটা রাজনৈতিক পট পরিবর্তন হল, কিন্তু ভোটদানের হারে খুব একটা তফাৎ নেই। ২০১৬ সালে ভোট পড়েছিল প্রায় ৭৯%, আর ২০২১-এ প্রায় ৭৭%। তার মানে ভোটাররা উদাসীন ছিলেন না, তারা খুব সচেতনভাবেই তাদের মত পরিবর্তন করেছেন। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম কি ঘটেছে, এবার আমরা বোঝার চেষ্টা করব কেন ঘটেছে। এই ফলাফলটা কিন্তু কোনো একজন নেতার ক্যারিশমার জন্য হয়নি, এর পেছনে ছিল কিছু গভীর সিস্টেমিক কারণ। এই স্লাইডে আমরা সেই কারণগুলোকে ৪টে ভাগে ভাগ করে দেখছি। ১. শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো ঘটনা, যা শাসক দলের ওপর মানুষের বিশ্বাস কমিয়ে দিয়েছে। ২. সংখ্যালঘু তোষণের অভিযোগ, যা সংখ্যাগরিষ্ঠদের একটা অংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। ৩. সিএএ এবং অনুপ্রবেশের মতো বিষয়গুলো, যা সীমান্ত এলাকার মানুষের মনে নিরাপত্তাহীনতা বাড়িয়েছে। আর ৪. দীর্ঘস্থায়ী বেকারত্ব, যা মানুষের মধ্যে ব্যাপক অর্থনৈতিক উদ্বেগ তৈরি করেছে। পরিচয়ভিত্তিক রাজনীতি এখানে একটা অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করেছে। এই বিশ্লেষণ থেকে উঠে আসা এই ধারণাটা খুব গুরুত্বপূর্ণ।
সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের একাংশের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল যে শাসক দল মুসলিমদের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে, আর এই ধারণাটাই একটা পাল্টা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে, যার প্রতিফলন আমরা ভোটের বাক্সে দেখেছি। এই ধরনের সংবেদনশীল বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন আমাদের সাংবিধানিক মূল্যবোধগুলো মনে রাখা খুব জরুরি। প্রত্যেকের মর্যাদা এবং সম্মানের সঙ্গে কথা বলার অধিকার আছে। আমাদের আলোচনা যেন সবসময় তথ্যের ওপর ভিত্তি করে হয়, বিভেদ তৈরির জন্য নয়। এটাই একটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ। চলুন এবার ২০১৬ থেকে ২০২১ এই ৫ বছরের সফরটা একবার দেখে নিই, কীভাবে ইসলামপুরের রাজনৈতিক চালচিত্রটা পুরোপুরি বদলে গেল। আর এখানেই খেলার আসল মোড়। ২০১৬ সালে লড়াইটা ছিল ত্রিমুখী, কংগ্রেস, তৃণমূল আর বিজেপি। কিন্তু ২০২১-এ এসে কংগ্রেস কার্যত অপ্রাসঙ্গিক হয়ে যায়। লড়াইটা সরাসরি তৃণমূল বনাম বিজেপির দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়। বিরোধী ভোট একত্রিত হয়ে যায়। এই একটা পরিবর্তনই রাজনৈতিক সমীকরণকে একেবারে ওলটপালট করে দিয়েছে। শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, সমাধানের পথও ভাবতে হবে। অতীতের বিশ্লেষণ থেকে শিক্ষা নিয়ে এখন আমরা ভবিষ্যতের দিকে তাকাব। এই ডেটার ওপর ভিত্তি করে কিভাবে সুশাসনের একটা কার্যকরী রূপরেখা তৈরি করা যায়, যা ভোটারদের মূল সমস্যাগুলোর সমাধান করতে পারে। এই বিশ্লেষণ থেকে উঠে এসেছে উন্নয়নের ৩টি প্রধান স্তম্ভ, যা এখানকার মানুষের অভিযোগের সরাসরি উত্তর দেয়। প্রথম, সেই জীবনরেখা, অর্থাৎ ৩৪ নম্বর জাতীয় সড়কের উন্নয়ন। দ্বিতীয়, ১০০% বাড়িতে কলের জল পৌঁছে দেওয়া। আর তৃতীয়, সাশ্রয়ী মূল্যে আবাসন সরবরাহ করা। একেবারে বেসিক কিন্তু সবচেয়ে জরুরি চাহিদাগুলো। শুধু মুখের কথা নয়, ৩৪ নম্বর জাতীয় সড়কের উন্নয়নের জন্য প্রায় ৫০ কোটি টাকার একটা নির্দিষ্ট বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। এই সংখ্যাটা পুরো পরিকল্পনাটাকে একটা বাস্তব ভিত্তি দেয়। এটা আর শুধু প্রতিশ্রুতি থাকে না। আর এই স্লাইডটা আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হলো ভোটারদের জন্য বিনিয়োগের উপর রিটার্ন বা ROI। এই পরিকাঠামো প্রকল্পটা শুধু কংক্রিটের রাস্তা নয়, এটা ইসলামপুরের মানুষের জন্য সময়, অর্থ আর সুযোগ তৈরি করবে। যাতায়াতের সময় প্রায় অর্ধেক হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য আবার চাঙ্গা হবে, আর প্রায় ৭৫টা বন্ধ বাস রুট আবার চালু করা সম্ভব হবে। এর প্রভাব সরাসরি স্থানীয় অর্থনীতিতে পড়বে। কিন্তু একটা ভালো পরিকল্পনা থাকলে কি সব হয়? না, সেই পরিকল্পনাটা মানুষের কাছে ঠিকভাবে পৌঁছে দেওয়াটাও ততটাই জরুরি। আর তার জন্য প্রয়োজন একটা কার্যকরী এবং সাংস্কৃতিকভাবে প্রাসঙ্গিক কাঠামো। এখানে যোগাযোগের একটা অভিনব কৌশলের কথা বলা হয়েছে, যার নাম চতুর্মুখ মতবাদ। এর মূল ধারণাটা খুব সহজ। ৪টি ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক প্রতীকের মাধ্যমে ৪ ধরনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। যেমন শিবের রূপটি সীমান্ত সুরক্ষা এবং অপরাধ দমনের মতো কঠোর বার্তা দিচ্ছে। বিষ্ণুরূপ স্থিতিশীলতা আর জনকল্যাণের প্রতিশ্রুতি দিচ্ছে। ব্রহ্মার রূপ নতুন উদ্যোগ আর আধুনিক সমাধানের কথা বলছে। আর দুর্গার রূপ সংস্কৃতি এবং নারীদের সুরক্ষার আশ্বাস দিচ্ছে। এই কাঠামোটা সমাজের বিভিন্ন অংশের মানুষের ভিন্ন ভিন্ন উদ্বেগ আর আকাঙ্ক্ষাকে ছুঁয়ে যেতে পারে। এই ডেটা ভিত্তিক পদ্ধতির যুগে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা এবং সম্মতির গুরুত্ব অনস্বীকার্য। ভারতের নতুন ডিপিডিপি আইন অনুযায়ী প্রতিটি নাগরিকের ডেটা সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের সকলের। সুশাসনের ভিত্তি হল বিশ্বাস, আর বিশ্বাস আসে স্বচ্ছতা এবং সম্মান থেকে। তাই এই পুরো বিশ্লেষণ শেষে একটা বড় প্রশ্ন উঠে আসে, ডেটা চালিত সুশাসনই কি শেষ পর্যন্ত জনগণের আস্থা অর্জনের আসল চাবিকাঠি? If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 080-420-41602. Purpose beyond politics.